এখনো কানে বাজছে মিসাইল, গুলি গোলার শব্দ, চোখ বন্ধ করলেই ভেসে উঠছে সুদানের গৃহযুদ্ধের বিভৎসতা। হোটেলের সামনে সোনার দোকানের দিকে ধেয়ে এসেছিল একটি মিসাইল, নিমেষের মধ্যে মাটিতে মিশে গিয়েছিল গোটা দোকান, দোকান লাগোয়া বাড়িগুলিও। সুদান থেকে নিরাপদে বাড়ি ফিরে এসেও আতঙ্কে সেই রেশ কাটেনি অশোকনগরের যুবক সুরজিৎদের। চোখের সামনে মৃত্যুকে বহুবার দেখেছেন গত এক মাসে। প্রতি মুহূর্তের জীবন এখানেই শেষ, এই অনুভূতি নিয়েই বেঁচেছেন সুরজিৎ। অবশেষে আতঙ্কের নরক সুদান থেকে মুক্তি পেয়ে অশোকনগরের কল্যাণগড়ে নিজের বাড়িতে ফিরলেন তিনি। সুরজিৎ দে অশোকনগরের কল্যাণগড়ের বাসিন্দা, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। 1 মার্চ তারা সুদানের রাজধানী খার্তুম পৌঁছান। MTN টেলিকম কোম্পানি সফটওয়্যারের কাজ করতে গিয়েছিলেন, কিন্তু 15 তারিখ থেকেই সেখানে যুদ্ধ শুরু হয়। আর এই যুদ্ধের মাঝেই আরও কয়েক হাজার ভারতীয়র সঙ্গে আটকে পড়েন তিনিও। সর্বক্ষণ তারা করেছে মৃত্যু ভয়। বাইরে প্রবল গোলাগুলির আওয়াজ। সুদান আর্মি ও RSF এর যুদ্ধে নাভিশ্বাস সাধারণ মানুষের। ভারত থেকে হাজার হাজার মানুষ সুদানে যান, তাদের মধ্যে একজন অশোকনগরের সুরজিৎ দে। বিয়ের 1 মাসের মধ্যেই কর্মসূত্রে যেতে হয়েছিল সুদানে। তারপরেই যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির সম্মুখীন হন তিনি। মাসখানেকের ভয়াবহ অভিজ্ঞতায় শিউরে উঠেছে তার পরিবার। সুরজিৎ জানিয়েছেন, গত 1 মার্চ সুদানের রাজধানী খার্তুম পৌঁছান। MTN টেলিকম কোম্পানি সফটওয়্যারের কাজ করতে সেখানে যান তিনি, কিন্তু 15 তারিখ থেকে সেখানে যুদ্ধ শুরু হয়। লাগাতার চলতে থাকে গোলাগুলি। যুদ্ধ শুরু হতেই তারা যে হোটেলে ছিলেন সেখানে লোডশেডিং শুরু হয়ে যায়। সারা দেশেই কারেন্ট ছিল না। প্রথম দিকে 12 দিন হোটেলের জেনারেটর 1 ঘন্টা 1.5 ঘন্টা করে চালানো হতো। পরে ডিজেল শেষ হয়ে যাওয়ায় তাও বন্ধ হয়ে যায়। দাদা, সুদানে ছিলেন, যুদ্ধ বিধ্বস্ত সুদান, সেখানে গিয়ে কি অভিজ্ঞতার সম্মুখীন হলেন? আমি সুদানে 1 মার্চ 1 মার্চ গেছিলাম। যাওয়ার পরে ওখানে একটা সফটওয়্যার কোম্পানি হয়ে কাজে গেছিলাম। তো আমার 19 এপ্রিল বাড়ি ফেরার কথা ছিল। সেখানে গিয়ে আটকে যাই আমি। 15 তারিখ থেকে ওখানে যুদ্ধ শুরু হয় RSF এবং আর্মির মধ্যে। তো তারপর থেকে দিন দিন খুব খারাপ অবস্থা হতে থাকলো। চারিদিকে গুলি চলছে, বোম চলছে, মিসাইল চলছে, এবং আমরা 9 দিন 10 দিন ধরে ঘুমাইনি ঠিক করে। খাওয়ার কোনো সাপ্লাই ছিল না, জল ছিল না। আর কলের জল, ট্যাপ ওয়াটার আমরা গরম করে খেয়েছি, এবং সেই পরিস্থিতিতে কি করব আমরা বুঝে পাচ্ছিলাম না। তারপরে আমরা ইন্ডিয়ান এম্বাসির সঙ্গে কন্ট্যাক্ট করি, এবং নিজেদের পয়সা খরচা করেই আমরা তখন প্রাণের ভয়ে খার্তুম ছেড়ে, ক্যাপিটাল খার্তুম ছেড়ে আমরা পোর্ট সুদানের উদ্দেশ্যে রওনা হই। সেখানেও আমাদের রাস্তায় বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়। বিভিন্ন জায়গায় চেক পয়েন্টে আমাদের চেকিং করা হয়, এবং তাদের কাছে গান ছিল, হাতে তাদের বন্দুক ছিল। আমাদের প্রচণ্ড তখন সেই সময়টায় একটা ভয়ের সিচুয়েশন কাজ করছিল। সুরজিৎ জানান, সবার আগে ফুরোই মোবাইলের চার্জ। বাড়ির সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যাওয়ায় সবাই মারাত্মক চিন্তায় পড়েন। ধীরে ধীরে খাবার ও জলের স্টকও শেষ হতে থাকে। খাদ্য ও জলের জন্য অনেক লড়াই শুরু হয়। যুদ্ধের মাঝে ফেসে তখন মনে হচ্ছিল আর বোধহয় বাড়ি ফেরা হলো না। এরপরেই আতঙ্কিত এবং মরিয়া হয়ে ওঠে সুরজিৎ এবং তাদের সঙ্গীরা। পালানোর পথ খুঁজতে থাকেন। তিনি জানান, সুদানে কয়েক ঘন্টার জন্য সিজ ফায়ার ঘোষণা হলেও তাও মানা হচ্ছিল না। সিজ ফায়ারের মধ্যেও অবিরাম গুলি বর্ষণ। আমেরিকা সহ বিভিন্ন অ্যাম্বাসি তাদের দূতাবাস বন্ধ করে দেয়। পালানোর পথ খুঁজতে থাকেন সুরজিৎরা। ভারতীয় দূতাবাসের কাছে তারা নিরাপদভাবে দেশে পৌঁছানোর পরামর্শ চান। ভারতীয় দূতাবাসের সহায়তায় এবং তাদের দেখানো পথেই দেশে ফিরতে সক্ষম হয়েছেন সুরজিৎরা।
49 জন মিলে ভারতীয় মুদ্রায় 10 লক্ষ টাকারও বেশি অর্থে বাস ভাড়া করেন। একজনের 30,000 টাকা করে বাস ভাড়া দিতে হয়। 49 জন সেই বাসে করেই জীবন বাজি রেখে 24শে এপ্রিল রওনা হন পোর্ট সুদানে। 12 ঘন্টা ভয়াবহ জার্নি করে তারা পোর্ট সুদানে পৌঁছন। মাঝে মধ্যেই বাস থামিয়ে তাদের চেকিং করছিল RSF এর সশস্ত্র জওয়ানরা। চারিদিকে গুলির আওয়াজ এবং চারিদিকে এয়ার স্ট্রাইক চলছে এবং মিসাইল মারছে। তো সেইটা প্রচণ্ড একটা ভয়ের সিচুয়েশান ছিল। তো কিভাবে কি করব বুঝতে পারছিলাম না। আমাদের এবং কি আমাদের হোটেলের সামনে যে বিল্ডিংটা ছিল, একটা গোল্ড শপ ছিল, সেখানে মিসাইল পড়ে সেই শপটা পুরো ডিস্ট্রয় করে দিয়েছে। তো সেই মুহূর্তে হোটেল পুরো একদম কেঁপে উঠেছে এবং আমরা তখন প্রাণের ভয়ে আমরা কোন দিকে যাব, কোথায় যাব কিছুই বুঝতে পারছিলাম। তো আমরা নিজেরা ডিসিশন নিলাম, হোটেলে থাকলেও আমাদের লাইফের কোনো দাম নেই, আমাদের রাস্তায় বেরোলেও কোনো লাইফের দাম নেই। তো আমরা রাস্তায় বেরিয়ে আমরা চেষ্টা করি যে পোর্ট সুদান কীভাবে পৌঁছানো যায়। তো আমরা একটা বাস ঠিক করি। বাস ঠিক করার পরে সেই বাসটায় করে আমরা রওনা হই পোর্ট সুদানের উদ্দেশ্যে। কতজন ছিল? আমরা বাসে 49 জন ছিলাম। সবাই ভারতীয়? সবাই ভারতীয়। কত টাকা ভাড়া নেবে? আমাদের বাসে প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে অ্যাপ্রক্স 10 লাখ টাকার মতো পড়েছে টোটাল। নিজেদেরই খরচা আমরা পোর্ট সুদান অবধি পৌঁছি। অ্যাম্বাসি থেকে আমরা জিজ্ঞেস করেছি অ্যাম্বাসির এভাকুয়েশন প্ল্যান কি আছে। তো অ্যাম্বাসি বলেছিল যে পোর্ট সুদান থেকে অ্যাম্বাসি এভাকুয়েট করবে, ইন্ডিয়ান গভর্নমেন্ট ওখান থেকে আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা যে করেও পোর্ট সুদান যাওয়ার চেষ্টা করি। দূরত্ব গেলেন হোটেল থেকে? পোর্ট সুদান হচ্ছে প্রায় 900 কিলোমিটার, 12 থেকে 14 ঘন্টা বাসে করে জার্নি। এবং সেই জার্নিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সিচুয়েশান ফেস করতে হয়েছে। তো তা সত্ত্বেও আমরা লাইফে রিস্ক নিয়ে গেছি পোর্ট সুদানে। পোর্ট সুদান যাওয়ার পরে ওখান থেকে ইন্ডিয়ান এয়ারফোর্স তাদের এয়ারফোর্সের ফ্লাইটে করে আমাদেরকে ওখান থেকে নিয়ে যায় সৌদি আরব, জেদ্দা। ওখানে আমরা এক রাত স্টে করে তারপরে ওখান থেকে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাবেরি অপারেশনের হেল্পে আমরা দিল্লি পৌঁছাই। তো দিল্লি থেকে তারপরে আমি কলকাতা আসি। কি অভিজ্ঞতা রয়েছে এই যে একদম চোখের সামনে দেখেছেন গোলাগুলি? বিভৎস ভয়ঙ্কর অভিজ্ঞতা। মানে এরকম দিন দেখতে হবে কোনোদিন লাইফেও ভাবিনি। এত প্রবলেম ফেস করতে হয়েছে যত দিন যাচ্ছে। খাওয়ার ছিল না, জল ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, ইন্টারনেট পরিষেবার বন্ধ, বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না। একটা সারাদিনে বাড়িতে হয়তো মেসেজ পাঠাচ্ছি, তাও মেসেজটা 4 মিনিট 5 মিনিট বাদে গিয়ে ডেলিভার হচ্ছে যে আমি অ্যাটলিস্ট ভালো আছি বা সেফ আছি, এইটুকু জাস্ট জানাচ্ছি। কোনো ফোনে কথা হচ্ছে না, কোনো কিছু না। 7 দিন 10 দিন ধরে কোনো রকম যোগাযোগ করতে পারিনি বাড়ির সঙ্গে। সুদানের ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মরণ করে অশোকনগরের বাড়িতে বসে সুরজিৎ জানান, মনে হচ্ছিল যে কোনো সময় গুলি করে দেবে। তার সবথেকে বড় সমস্যা হচ্ছে ভাষা। তারা অ্যারবিক ছাড়া কিছুই বোঝেন না। যে কোনো মুহূর্তে দুপক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে বচসা বাদলেই নিশ্চিত ছিল বুলেট। পরিবারের লোক তো ভীষণ উদ্বিগ্ন ছিল। মা তো কান্নাকাটি করে মা পুরো ভেঙে পড়েছিল, বাবাও মানে মানসিকভাবে খুব ভেঙে পড়েছে। তো কেউ ভাবতে পারেনি যে আমি এত তাড়াতাড়ি ফিরে আসতে পারবো। সুস্থভাবে বাড়ি ফিরলেন, কতটা ভালো লাগে বাবা মায়ের কাছে? খুবই ভালো লাগছে। এখন মানে চারিদিকে গুলির আওয়াজ পাচ্ছি না এবং একটা শান্ত পরিবেশ আছে। মানে এটাই, মানে কানে কি শুধু গুলির আওয়াজ? এখনও কানে গুলির আওয়াজ ভাসছে এবং চোখ বুঝলে গুলির আওয়াজ এবং মিসাইলের আওয়াজ। ভয়ানক সেই দিনগুলো এখনও মানে ভুলে উঠতে পারিনি। মানে কি ভেবেছিলেন যে বাড়িতে ফিরতে পারবেন? বাড়ির কথা একটা টাইমে তো মানে আশাই ছেড়ে দিয়েছিলাম, হয়তো বাড়ি আর ফিরতে পারবো না। এক প্রকার রিস্ক নিয়ে আপনারা? এক প্রকার লাইফে রিস্ক নিয়ে আমরা জানি যে হোটেলে থাকলেও আমাদের রিস্ক, আমাদের বাইরে বেরোলেও রিস্ক। সেই রিস্ক নিয়ে আমরা পোর্ট সুদান। মূলত কি নিয়ে গন্ডগোল সেখানে শুনলেন? গন্ডগোল হচ্ছে আর্মি এবং তাদের যে মানে সেনা এবং আধা সেনা, এই দুজনের মধ্যে, ওদের মধ্যে RSF এবং আর্মির মধ্যে যুদ্ধ শুরু হয়। ক্ষমতার লড়াই, কে দেশের ক্ষমতা অর্জন করতে পারবে। তো সেই নিয়েই যুদ্ধ শুরু হয় এবং এখনও যুদ্ধ চলছে, ননস্টপ যুদ্ধ চলছে এখন। চোখের সামনে দেখেছেন অনেককে প্রাণ হারাতে? চোখের সামনে প্রায় আমার থাকা অবস্থায় 600 থেকে 700 মানুষের মানে খবর পেয়েছি। মানে সাধারণ মানুষ কি টার্গেট থাকছে? সাধারণ মানুষ টার্গেট না, কিন্তু বুলেট কারো না। যখন বুলেট ছোটে তখন তো কারো না, যে কোনো কারো গায়ে গিয়ে লাগতে পারে।
তো টার্গেট কোনো সময় সাধারণ মানুষ ছিল না। মানুষ তারা কোথায় আছে? স্থানীয় মানুষ সবাই ম্যাক্সিমাম মানে সবাই পার্শ্ববর্তী দেশে চলে গেছে। ধরুন ম্যাক্সিমাম যেটুকু জানি আমি ইজিপ্টে সবাই মুভ করেছে। সাধারণ মানুষ কি আর্মির পক্ষে ছিল? সাধারণ মানুষ আর্মি পক্ষেই, আর্মি থাকলে সেফ মনে করছে, কেননা RSFকে বিশ্বাস করা যাচ্ছে না। এর আগেও সুদানে গিয়েছিলেন, আবার গিয়ে এই ভয়াবহ অভিজ্ঞতা, কি চাইবেন একজন ভারতীয় হিসাবে, কি চাইছেন এই মুহূর্তে? ভারতীয় হিসাবে চাইছি আপাতত যারা ইন্ডিয়ান ওখানে যারা ফেসে আছে তারা যেন নিশ্চিন্তে আমার মতো বাড়ি সবাই ফিরতে পারে, সুদানের শান্তি এবং সুদানের যেই পরিস্থিতি সেটা যত তাড়াতাড়ি সম্ভব শান্তি ফিরুক, সুদানের মানুষরাও শান্তিতে বসবাস করুক। পোর্ট সুদান থেকে তাদের ভারতীয় দূতাবাস ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে তাদের সৌদি আরবের জেড্ডায় পৌঁছে দেয়। সেখান থেকে অন্য আরেকটি বিমানে দিল্লি এসে পৌঁছয় তারা। বৃহস্পতিবার দিল্লি থেকে দমদম এয়ারপোর্টে পৌঁছন সুরজিৎ এবং তার কয়েকজন সঙ্গী। কিন্তু যে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে তিনি অশোকনগরের বাড়িতে ফিরেছেন, তাতে তার পরিবার সিদ্ধান্ত নিয়েছে ছেলেকে আর বিদেশে পাঠাবেন না। সদ্য বিবাহিত সুরজিতের বিয়ের 1 মাসের মাথায় এরকম পরিস্থিতিতে পড়ায় রাতের ঘুম উড়ে গিয়েছিল গোটা পরিবারের। কোনো মতে প্রাণ হাতে নিয়ে বাড়িতে এসেছে ছেলে। তাকে দেখে কান্নায় ভেঙে পড়েন সুরজিতের মা ও স্ত্রী। একমাত্র ছেলেকে যে এত তাড়াতাড়ি ফিরে পাবেন সেটাই ভাবতে পারছিলেন না রীতা দেবী। ছেলের চিন্তায় কয়েকদিন ঘুমোতে পারেননি, খেতে পারেননি তার বাবা স্বপন দেও। ছেলে গত বছরও গেছিল, এবছরও গেছিল, কিন্তু এইভাবে যুদ্ধের পরিস্থিতির মধ্যে পড়বে এটা ও 19 তারিখ ফ্লাইটের টিকিট কাটা ছিল, কিন্তু এই যুদ্ধটা হঠাৎ করেই 15 তারিখ থেকে শুরু হয়ে যায়। যখন ও যুদ্ধের ব্যাপারটা জানতে পারে তার ঘণ্টাখানেক আগেই আমাদের সঙ্গে কথাবার্তা হয়। তারপর থেকে মোটামুটি যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। ওই হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে ছেলে পাঠাতো, কিন্তু তার পরিস্থিতিতে আমাদের খুব প্রতিদিন সংখ্যায় কেটেছে যে কখন ফিরে আসবে। ফোন করলে গুলির আওয়াজ পেতেন? হ্যাঁ, ফোন হয়তো ঢুকতো না, হোয়াটসঅ্যাপেই কথা হতো, নেট তো ছিল না। ঘুমাতে পেরেছিলেন কদিন? না, ঠিক মতন ঘুমানো যায়নি, পরিস্থিতি খুব জটিল হচ্ছিল। ছেলের সঙ্গে শেষের দিকে যোগাযোগ করতে পারছিলেন না? ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না, ওর মা কান্নায় ভেঙে পড়েছে, এই নিয়ে দুশ্চিন্তায় ছিলাম খুব। যাই হোক, ছেলে ফিরেছে, ছেলে খুব ভালোভাবে ফিরেছে, নিজের বুদ্ধিমত্তা দিয়ে যেভাবে হোক ভালোভাবে ফিরে এসছে, এটাই আমাদের বিশাল খুশির খবর, এটাই আমাদের ঈশ্বরের দান। সরকারের ভূমিকা খুবই ভালো। হয়তো অবস্থার পরিপ্রেক্ষিতে খার্তুম থেকে কোনো কারণে সরকার হয়তো টেক আপ করতে পারেনি, কিন্তু সুদানেরই পোর্ট সুদান বলে একটা জায়গা আছে, সেটা 12-14 ঘন্টা বাস জার্নি করে অনেক কষ্টে সেখানে ছেলে পৌঁছেছে। সেখান থেকে ইন্ডিয়া গভর্নমেন্ট খুবই সহযোগিতার সঙ্গে তাকে খুব ভালোভাবে বাড়িতে পৌঁছেছে। তবে ভারতীয় দূতাবাসের তৎপরতার জন্য ধন্যবাদ জানিয়েছেন সুদান ফেরত সুরজিৎ এবং তার পরিবার। সুরজিৎ জানান, এখনও প্রায় 2500 ভারতীয় যুদ্ধবিধ্বস্ত সুদানে আটকে রয়েছেন। শীঘ্রই তারাও ঘরে ফিরে আসুক এই কামনাই করেন তিনি। দক্ষিণ 24 পরগনা থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।